প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে শিক্ষার্থীরা ছবির দিকে লক্ষ্য করো। শিক্ষার্থীরা আমরা জানি এক মালিকানা ব্যবসার পাশাপাশি দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসা শুরু করে। এই গুরুত্বপূর্ণ ব্যবসার অর্জিত মুনাফা চুক্তি অনুযায়ী নিজেদের মধ্যে বণ্টিত হয়। এই বণ্টিত মুনাফার পরিমাণ জানার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসার লাভ ক্ষতি আবন্টন হিসাব ও ব্যক্তিগত হিসাব প্রস্তুত করতে হয়। তাহলে শিক্ষার্থীরা অনুমান করতে পেরেছো আজকের এই গুরুত্বপূর্ণ ব্যবসার হিসাবের নাম কি? অংশীদারি ব্যবসার হিসাব। তাহলে আজকে আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অংশীদারি ব্যবসার হিসাব নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। অধ্যায় দ্বিতীয়, অংশীদারি ব্যবসার হিসাব। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি অংশীদারি ব্যবসার হিসাব, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। কোনো একটি টপিকস নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা উচিত উক্ত টপিক্সের প্রধান টপ লাইন্সগুলো কি কি। 1 নম্বর আমরা শিখব অংশীদারি ব্যবসার ধারণা। 2 নম্বর আমরা শিখব অংশীদারি ব্যবসার হিসাব বা আর্থিক বিবরণী সমূহ। 3 নম্বর আমরা শিখব অংশীদারি ব্যবসার লাভ লোকসান আবন্টন হিসাব এর প্রস্তুত প্রণালী। 4 নম্বর আমরা শিখব অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত পদ্ধতি। 5 নম্বর আমরা শিখব স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত প্রণালী। 6 নম্বর আমরা শিখব অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত প্রণালী। 7 নম্বর আমরা শিখব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত প্রণালী। 8 নম্বর আমরা শিখব অংশীদারদের ঋণ হিসাব প্রস্তুত প্রণালী। বিস্তারিত আলোচনা। 1 নম্বর আমরা জানার চেষ্টা করব অংশীদারি ব্যবসার ধারণা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, সাধারণ অর্থে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। ব্যাপক অর্থে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন, তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন ব্যক্তি মুনাফা অর্জন ও তা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। এ প্রসঙ্গে অধ্যাপক থমাস তিনি বলেছেন, এ পার্টনারশিপ ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ পিপল হু ক্যারি অন বিজনেস টুগেদার ফর দ্য পারপাস অফ মেকিং প্রফিট। অর্থাৎ তিনি বলেছেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি দ্বারা সংগঠিত সংঘ কর্তৃক পরিচালিত ব্যবসায় অংশীদারি ব্যবসা। বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন দ্বারা অংশীদারি ব্যবসা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে শিক্ষার্থীরা আজকের এই ছবির আলোকে আমরা বলতে পারি 2 বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা গঠন করে তাই বিজনেস পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি ব্যবসা। 2 নম্বর আমরা শিখব অংশীদারি ব্যবসার হিসাব বা আর্থিক বিবরণী সমূহ, অ্যাকাউন্টস অর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ পার্টনারশিপ বিজনেস। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় হিসাব সংরক্ষণে বিশেষ কোনো নিয়মাবলী নেই। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের মৌলিক রীতিনীতির আলোকে দেশের প্রচলিত আইন অনুসারে হিসাব রাখা হয়। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী কোম্পানির মতো অংশীদারি ব্যবসায়ও দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়। তাই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেভাবে লেনদেনগুলো লিপিবদ্ধকরণ থেকে শুরু করে আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়, কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি একইভাবে অংশীদারি ব্যবসার হিসাব রাখা হয়। অতিরিক্ত হিসাব সময়ের মধ্যে অংশীদারদের ব্যক্তিগত হিসাব অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের উত্তোলন হিসাব এবং অংশীদারদের ঋণ হিসাব রাখা হয়। লক্ষ্য করে শিক্ষার্থীরা, অংশীদারদের ব্যক্তিগত হিসাব অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব,
অংশীদারদের উত্তোলন হিসাব এবং অংশীদারদের ঋণ হিসাব রাখা হয়। এছাড়া ব্যবসার অর্জিত মুনাফা বন্টন করে দেখানোর জন্য, অর্থাৎ অংশীদারি ব্যবসার অর্জিত মুনাফা বন্টন করে দেখানোর জন্য লাভ লোকসান আবন্টন হিসাব বা বিবরণী নামে একটি অতিরিক্ত হিসাব বা বিবরণী প্রস্তুত করা হয়। বিশদ আয় বিবরণী প্রস্তুত করার পর উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের পূর্বে লাভ লোকসান আবন্টন হিসাব বা বিবরণী প্রস্তুত করতে হয়। এছাড়া অংশীদারদের ব্যক্তিগত দেনা পাওনার পরিমাণ নির্ণয়ের জন্য মূলধনের প্রকৃতি পরিবর্তনশীল হলে অংশীদারদের পরিবর্তনশীল মূলধন হিসাব বা বিবরণী এবং মূলধন স্থায়ী হলে অংশীদারদের স্থায়ী মূলধন হিসাব বা বিবরণী ও অংশীদারদের চলতি হিসাব বা বিবরণী প্রস্তুত করতে হয়। নিম্নে অংশীদারি ব্যবসার হিসাবসমূহ বা আর্থিক বিবরণীসমূহ দেখানো হলো। লক্ষ্য করো শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসার আর্থিক বিবরণীর ধাপ 3টি: বিশদ আয় বিবরণী, লাভ ক্ষতি আবন্টন হিসাব বা বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তবে শিক্ষার্থীরা এক্ষেত্রে মনে রাখতে হবে, কারিকুলাম অনুযায়ী এই অধ্যায়ে আমরা অংশীদারি ব্যবসার আর্থিক বিবরণীর মধ্যে শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাব বা বিবরণী ও অংশীদারদের ব্যক্তিগত হিসাব বা বিবরণী প্রস্তুত করব। অংশীদারদের ব্যক্তিগত হিসাব, যেমন অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে, অংশীদারদের উত্তোলন হিসাব প্রস্তুত করতে হবে, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে ও অংশীদারদের ঋণ হিসাব প্রস্তুত করতে হবে। 3 নম্বর আমরা জানার চেষ্টা করব অংশীদারি ব্যবসার লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত প্রণালী। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদেরকে প্রথমে উক্ত নিয়মগুলো অনুসরণ করতে হবে। অংশীদারি ব্যবসায় অর্জিত মুনাফা চুক্তি অনুযায়ী অংশীদারদের মধ্যে বন্টন করার উদ্দেশ্যে যে হিসাব বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে লাভ লোকসান আবন্টন হিসাব বা বিবরণী বলে। অংশীদারি ব্যবসার বিশদ আয় বিবরণী থেকে প্রাপ্ত নিট মুনাফা লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট দিকে দেখাতে হবে। পরবর্তীতে চুক্তি অনুযায়ী নিট মুনাফার সাথে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসার সমন্বয়জনিত খরচ, যেমন মূলধনের সুদ, অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ, অংশীদারদের বেতন, কমিশন ইত্যাদি লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট দিকে দেখাতে হবে। পাশাপাশি অংশীদারি ব্যবসার সমন্বয়জনিত আয়, যেমন উত্তোলনের সুদ, ক্রেডিট দিকে দেখাতে হবে। তাছাড়া বিশদ আয় বিবরণীতে ভুলবশত সমন্বয় হয়নি। লক্ষ্য করা শিক্ষার্থীরা, বিশদ আয় বিবরণীতে যে সকল দফা সমন্বয় হয়নি এমন দফাসমূহ, যেমন বকেয়া খরচ, অনাদি পাওনা ও সঞ্চিতি ইত্যাদি লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে এবং অগ্রিম খরচ, অলিখিত পণ্য উত্তোলন ইত্যাদি ক্রেডিট দিকে দেখাতে হবে। তারপর মোট ডেবিট থেকে মোট ক্রেডিট যোগফল বেশি হলে বন্টনযোগ্য মুনাফা পাওয়া যাবে। লক্ষ্য করে শিক্ষার্থীরা, মোট ডেবিট থেকে মোট ক্রেডিট যোগফল বেশি হলে বন্টনযোগ্য মুনাফা পাওয়া যাবে। তবে মোট ক্রেডিট থেকে মোট ডেবিট যোগফল বেশি হলে বন্টনযোগ্য ক্ষতি পাওয়া যাবে। পরবর্তীতে অংশীদারি চুক্তিপত্রে উল্লেখিত অনুপাতে বন্টনযোগ্য মুনাফা বা ক্ষতি অংশীদারদের মধ্যে বন্টন করতে হবে। চুক্তির অবর্তমানে 1932 সালের অংশীদার আইন অনুযায়ী সকল অংশীদারদের মধ্যে সমান হারে মুনাফা বন্টন করতে হবে। অর্থাৎ চুক্তিপত্রে লাভ ক্ষতি বন্টনের যে অনুপাত দেওয়া থাকবে সে অনুপাতে আমাদেরকে কি করতে হবে? বন্টনযোগ্য মুনাফা বা ক্ষতি বন্টন করতে হবে। যদি অনুপাত উল্লেখ না থাকে তাহলে 1932 সালের অংশীদার আইন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? সমানভাবে মুনাফা বা ক্ষতির অংশ বন্টন করতে হবে। অংশীদারি ব্যবসার লাভ ক্ষতি আবন্টন হিসাবে নমুনা ছক ও প্রস্তুত প্রণালী নিম্নরূপ। লক্ষ্য করে শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে অংশীদারদের নাম লিখতে হবে, যেমন সৃষ্টি ও দৃষ্টি এর লাভ লোকসান আবন্টন হিসাব, তারপর তারিখ লিখতে হবে, বাম দিকে ডেবিট উল্লেখ করতে হবে, ডান দিকে ক্রেডিট উল্লেখ করতে হবে। ডেবিট দিকে বিবরণ, বিস্তারিত টাকা, মোট টাকা উল্লেখ করতে হবে। তারপর ক্রেডিট পাশে বিবরণ, বিস্তারিত টাকা, মোট টাকা উল্লেখ করতে হবে। তারপর বিশদ আয় বিবরণী থেকে প্রাপ্ত নিট মুনাফা আমাদেরকে কি করতে হবে? ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর চুক্তি অনুযায়ী অংশীদারি ব্যবসার সমন্বয়যোগ্য খরচগুলো ডেবিট পাশে লিখতে হবে আর আয়গুলো ক্রেডিট পাশে লিখতে হবে। তবে এখানে শিক্ষার্থীরা একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, অংশীদারদের সকল দেনা পাওনা সংক্রান্ত দফাগুলো
পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে লিপিবদ্ধ করতে হয়। এ কারণে আমাদেরকে শিরোনাম হিসাবে অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে। আবার স্থায়ী পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করলে অংশীদারদের সকল দেনা পাওনা সংক্রান্ত দফাগুলো আমাদেরকে অংশীদারদের চলতি হিসাবে লিখতে হয়। তাই শিরোনাম হিসাবে তখন আমাদেরকে অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে। যেমন অংশীদারদের মূলধন বা চলতি হিসাব শিরোনামে অংশীদারদের মূলধনের সুদ ডেবিট পাশে লিখতে হবে, অর্থাৎ সৃষ্টি ও দৃষ্টির মূলধনের সুদের পরিমাণ আমাদেরকে কি করতে হবে, ডেবিট দিকে লিখতে হবে। তারপর ক্রেডিট পাশে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব শিরোনামে অংশীদারদের উত্তোলনের সুদ অর্থাৎ সৃষ্টি ও দৃষ্টির উত্তোলনের সুদের পরিমাণ আমাদেরকে ক্রেডিট পাশে কি করতে হবে, লিখতে হবে। তারপর ডেবিট পাশে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব শিরোনামে অংশীদারদের বেতনের পরিমাণ যেমন সৃষ্টি ও দৃষ্টির বেতনের পরিমাণ উল্লেখ করতে হবে। তারপর অংশীদারদের কমিশনের পরিমাণ যেমন সৃষ্টি ও দৃষ্টির কমিশনের পরিমাণ আমাদেরকে ডেবিট দিকে লিখতে হবে। ক্রেডিট পাশে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব শিরোনামে অলিখিত পণ্য উত্তোলন যেমন সৃষ্টি ও দৃষ্টির টাকার পরিমাণ আমাদেরকে ক্রেডিট পাশে লিখতে হবে। তারপর ডেবিট পাশে অংশীদারদের ঋণ বা চলতি হিসাব শিরোনামে অংশীদারদের ঋণের সুদ যেমন সৃষ্টি ও দৃষ্টির টাকার পরিমাণ লিখতে হবে। তারপর বিশদ আয় বিবরণীতে সমন্বয় হয়নি এমন দফাসমূহ যদি উল্লেখ থাকে, যেমন বকেয়া খরচের পরিমাণ ডেবিট দিকে লিখতে হবে, অগ্রিম আয়ের পরিমাণ ডেবিট দিকে লিখতে হবে, অনাদি পাওনার পরিমাণ ডেবিট দিকে লিখতে হবে। তারপর ক্রেডিট পাশে বিশদ আয় বিবরণীতে সমন্বয় হয়নি এমন দফাসমূহ যদি উল্লেখ থাকে, যেমন অগ্রিম খরচের পরিমাণ লিখতে হবে, বকেয়া আয়ের পরিমাণ ক্রেডিট পাশে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তারপর ডেবিট পাশে অনাদি পাওনা সঞ্চিতির পরিমাণ লিখতে হবে, সঞ্চিতির তহবিলে স্থানান্তরের পরিমাণ লিখতে হবে। তারপর ক্রেডিট পাশের যোগফল বড় হলে ক্রেডিট পাশে লিখে তা আমাদেরকে কি করতে হবে, ডেবিট পাশে লিখতে হবে। ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল কম হলে, লক্ষ্য করা শিক্ষার্থীরা, ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল কম হলে বন্টনযোগ্য মুনাফার অংশ বের হবে। এই বন্টনযোগ্য মুনাফার অংশ অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব শিরোনামে অংশীদারদের মধ্যে যেমন সৃষ্টি ও দৃষ্টির মধ্যে চুক্তিপত্রে উল্লেখিত লাভ ক্ষতি অনুপাতে আমাদেরকে কি করতে হবে, বন্টন করে দিতে হবে। তবে চুক্তির অবর্তমানে বন্টনযোগ্য ক্ষতির অংশ আমাদেরকে কি করতে হবে, সমানভাবে বন্টন করতে হবে। আবার ডেবিট পাশের যোগফল বড় হলে ডেবিট পাশে লিখে তা ক্রেডিট পাশে লিখতে হবে। ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিট পাশের যোগফল কম হলে বন্টনযোগ্য ক্ষতির অংশ বের হবে। এই বন্টনযোগ্য ক্ষতির অংশ অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব শিরোনামে অংশীদারদের মধ্যে যেমন সৃষ্টি এবং দৃষ্টির মধ্যে লাভ ক্ষতি অনুপাতে আমাদেরকে কি করতে হবে, বন্টন করতে হবে। তবে চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে কি সমানভাবে বন্টন করতে হবে। এভাবে আমরা অংশীদারি ব্যবসার লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে বন্টনযোগ্য মুনাফা ও বন্টনযোগ্য ক্ষতির অংশ আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। 4 নম্বর আমরা জানার চেষ্টা করব অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত পদ্ধতি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, অংশীদারদের মূলধন হিসাব দুটি পদ্ধতিতে প্রস্তুত করা যায়, স্থায়ী মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দুটি পৃথক হিসাব প্রস্তুত করা হয়, অংশীদারদের মূলধন হিসাব ও অংশীদারদের কি চলতি হিসাব। আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে প্রস্তুত করতে হবে। 5 নম্বর আমরা জানার চেষ্টা করব স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত প্রণালী। এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে উক্ত নিয়মগুলো ভালো করে মনে রাখতে হবে। যে পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করলে ব্যবসার অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বারা মূলধনের পরিমাণ কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। লক্ষ্য করে শিক্ষার্থীরা, মূলধনের পরিমাণ কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না, তাকে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে প্রত্যেক অংশীদার নগদ বা অন্য কোনোভাবে অংশীদারি ব্যবসায় যা বিনিয়োগ করে তাকে স্থায়ী মূলধন হিসাবে
ধরে নেওয়া হয়। এ পদ্ধতিতে বছরের শুরু ও শেষে মূলধনের পরিমাণ একই থাকে, তবে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করলে মূলধন হিসাবের ক্রেডিট পাশে লিখতে হবে, যার ফলে মূলধনের পরিমাণ কি বেড়ে যাবে। এ পদ্ধতিতে অংশীদারদের মূলধন সর্বদা ক্রেডিট উদ্বৃত্ত প্রদর্শন করে। অংশীদারদের অন্যান্য বিষয় যেমন প্রাপ্য বেতন, মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন, উত্তোলন ও উত্তরণের সুদ ইত্যাদি নিয়ে পৃথকভাবে অংশীদারদের চলতি হিসাব নামে একটি আলাদা হিসাব প্রস্তুত করা হয়। স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের জন্য নিম্নের দুটি পৃথক হিসাব রাখা হয়, যথা ক অংশীদারদের মূলধন হিসাব স্থায়ী পদ্ধতিতে, খ অংশীদারদের চলতি হিসাব। স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত প্রণালী। এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে উক্ত নিয়মগুলো মনে রাখতে হবে। অংশীদারি ব্যবসায় স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে যে অর্থ প্রতিষ্ঠানে বিনিয়োগ হিসাবে আনয়ন করে শুধুমাত্র তাই লিপিবদ্ধ করা হয়। বছরের মাঝামাঝি বা অন্য কোনো সময়ে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করলে তা মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ লক্ষ্য করে শিক্ষার্থীরা, বছরের মাঝামাঝি বা অন্য কোনো সময়ে কোনো অংশীদার যদি অতিরিক্ত মূলধন যদি কারবারে সরবরাহ করে তা মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ এই হিসাবের ক্রেডিট দিকে প্রারম্ভিক উদ্বৃত্ত ও অতিরিক্ত মূলধন দেখাতে হয়। অর্থাৎ শিক্ষার্থীরা স্থায়ী মূলধন পদ্ধতিতে ক্রেডিট পাশে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন আমাদেরকে কি করতে হবে, দেখাতে হবে। এই পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবের সব সময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ পায়। স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে নমুনা ছক ও প্রস্তুত প্রণালী নিম্নরূপ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে অংশীদারদের মূলধন হিসাব স্থায়ী পদ্ধতি লিখতে হবে। তারপর বাম পাশে ডেবিট ও ডান পাশে ক্রেডিট লিখতে হবে। ডেবিট পাশে তারিখ, বিবরণ, অংশীদারদের টাকার পরিমাণ উল্লেখ করতে হবে, যেমন 60 টাকা ও 20 টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। তারপর ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, অংশীদারদের টাকার পরিমাণ উল্লেখ করতে হবে, যেমন 60 টাকা ও 20 টাকা। তারপর অংশীদারদের মূলধন হিসাবে প্রারম্ভিক মূলধন, অংশীদারদের মূলধন হিসাবে প্রারম্ভিক মূলধন বছরের শুরুতে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে অংশীদারদের টাকার ঘরে লিখতে হবে। তারপর কোনো অংশীদার অতিরিক্ত মূলধন কারবারে আনয়ন করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব শিরোনামে ক্রেডিট পাশে অংশীদারদের ঘরে লিখতে হবে। তারপর ক্রেডিট পাশের যোগফল বড় হলে তা ক্রেডিট পাশে লিখতে হবে, ক্রেডিট পাশের যোগফল ডেবিট পাশে লিখতে হবে। তারপর ডেবিট পাশে যে পরিমাণ ঘাটতি বের হবে তা বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডি বা সমাপনী উদ্বৃত্ত হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তবে শিক্ষার্থীরা এখানে মনে রাখতে হবে, ডেবিট পাশের ব্যালেন্স সিডি বা সমাপনী উদ্বৃত্ত পরবর্তী বছরের শুরুতে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। এভাবে আমাদেরকে স্থায়ী পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করে অংশীদারদের সমাপনী মূলধনের পরিমাণ বের করতে হবে, যা পরবর্তী বছরের শুরুতে অংশীদারদের প্রারম্ভিক মূলধনের উদ্বৃত্ত হিসাবে গণ্য হবে। 6 নম্বর আমরা জানার চেষ্টা করব অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত প্রণালী। লক্ষ্য করা শিক্ষার্থীরা, এক্ষেত্রে প্রথমে আমাদেরকে উক্ত নিয়মগুলো অনুসরণ করতে হবে। অংশীদারি ব্যবসায় স্থায়ী মূলধন পদ্ধতি অনুসরণ করলে মূলধন হিসাব ছাড়াও অন্য একটি হিসাব প্রস্তুত করা হয়, তা হলো অংশীদারদের কি চলতি হিসাব। অর্থাৎ অংশীদারগণের চলতি বছরের পারস্পরিক দেনা পাওনা পৃথকভাবে জানার জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকে অংশীদারদের চলতি হিসাব বলা হয়। ব্যবসা থেকে অংশীদারদের প্রাপ্য ও প্রদায় বিষয়সমূহ যেমন নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, মূলধনের সুদ, বেতন, কমিশন ও মুনাফার অংশ ইত্যাদি নিয়ে পৃথকভাবে এই হিসাব প্রস্তুত করা হয়। চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা ব্যবসায়ীর নিকট অংশীদারদের পাওনাকে বোঝায়, পক্ষান্তরে ডেবিট ব্যালেন্স দ্বারা ব্যবসায়ীর নিকট অংশীদারদের দেনাকে বোঝায়। অংশীদারদের চলতি হিসাব তৈরি করা অতি সহজ। চলতি হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স থাকলে ওই ব্যালেন্স নিয়ে চলতি হিসাব শুরু করা হয়। প্রারম্ভিক ডেবিট ব্যালেন্স এই হিসাবের ডেবিট দিকে এবং প্রারম্ভিক ক্রেডিট ব্যালেন্স এই হিসাবের ক্রেডিট দিকে লিখতে হবে। অর্থাৎ অংশীদারদের চলতি হিসাব যখন আমরা প্রস্তুত করব তখন এর ডেবিট ব্যালেন্স ডেবিট পাশে লিখতে হবে এবং ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট পাশে লিখতে হবে। ব্যবসার নিকট অংশীদারদের পাওনা সমূহ যেমন মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ এই হিসাবের ক্রেডিট দিকে লিখতে হবে এবং ব্যবসার নিকট অংশীদারদের দেনা যেমন উত্তোলন, উত্তোলনের সুদ, অলিখিত পণ্য উত্তোলন এই হিসাবের ডেবিট দিকে লিখতে হবে। অংশীদারদের চলতি হিসাবের নমুনা ছক ও প্রস্তুত প্রণালী নিম্নরূপ।
লক্ষ্য করা শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে। তারপর বাম দিকে ডেবিট ও ডান দিকে ক্রেডিট লিখতে হবে। ডেবিট দিকে তারিখ, বিবরণ, অংশীদারদের টাকার পরিমাণ উল্লেখ করতে হবে, যেমন 60 টাকা ও 20টি টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। তারপর ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, অংশীদারদের টাকার পরিমাণ উল্লেখ করতে হবে, যেমন 60 টাকা ও 20টি টাকার পরিমাণ আমাদেরকে লিখতে হবে। তারপর অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স বছরের শুরুতে ক্রেডিট পাশে ব্যালেন্স বিধি বা প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে অংশীদারদের ঘরে লিখতে হবে। আর যদি অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত থাকে তাহলে ডেবিট পাশে বছরের শুরুতে ব্যালেন্স বিধি বা প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে অংশীদারদের টাকার ঘরে লিখতে হবে। তারপর অংশীদারদের দেনা সংক্রান্ত আইটেমগুলো ডেবিট পাশে লিখতে হবে। লক্ষ্য করা শিক্ষার্থীরা, অংশীদারদের দেনা সংক্রান্ত আইটেমগুলো আমাদেরকে কী করতে হবে? ডেবিট পাশে লিখতে হবে। যেমন উত্তোলনের পরিমাণ অংশীদারদের টাকার ঘরে আমাদেরকে লিখতে হবে। তারপর বছরের শেষে লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ লিখতে হবে, অংশীদারদের পণ্য উত্তোলনের পরিমাণ লিখতে হবে। তারপর ক্রেডিট পাশে বছরের শেষে লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে অংশীদারদের পাওনা সংক্রান্ত দফাগুলো ক্রেডিট পাশে লিখতে হবে, যেমন অংশীদারদের মূলধনের সুদের পরিমাণ লিখতে হবে, অংশীদারদের বেতনের পরিমাণ লিখতে হবে, অংশীদারদের ঋণের সুদের পরিমাণ লিখতে হবে। তারপর ডেবিট পাশে লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে ক্ষতির অংশ লিপিবদ্ধ করতে হবে, ক্রেডিট পাশে লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে মুনাফার অংশ লিখতে হবে। তারপর ক্রেডিট পাশের যোগফল বড় হলে তা ক্রেডিট পাশে লিখতে হবে ও ডেবিট পাশে লিখতে হবে। ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বাদ দিলে, লক্ষ্য করা শিক্ষার্থীরা, ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বাদ দিলে যে উদ্বৃত্ত পাওয়া যাবে সেটি হলো ব্যালেন্স সিডি, অর্থাৎ কি সমাপনী উদ্বৃত্ত। অর্থাৎ ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বাদ দিলে যে পরিমাণ ঘাটতি বের হবে তা ব্যালেন্স সিডি বা সমাপনী উদ্বৃত্ত হিসাবে লিখতে হবে। তবে এখানে শিক্ষার্থীরা মনে রাখতে হবে, ব্যালেন্স সিডি অর্থাৎ সমাপনী উদ্বৃত্ত পরবর্তী বছরের শুরুতে ক্রেডিট পাশে ব্যালেন্স বিধি হিসাবে আমাদেরকে কী করতে হবে? লিখতে হবে। এভাবে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করে আমাদেরকে অংশীদারদের চলতি হিসাবের সমাপনী উদ্বৃত্ত বের করে নিতে হবে। 7 নম্বরে আমরা জানার চেষ্টা করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত প্রণালী। যে পদ্ধতিতে অংশীদারদের মূলধনের পরিমাণ চলতি দায় দেনা দ্বারা পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করা হলে বছরের শুরুতেও এবং শেষে মূলধনের পরিমাণ একরকম থাকে না। এই পদ্ধতিতে অংশীদারদের প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের সাথে চলতি দেনা পাওনার বিষয়সমূহ সমন্বয় সাধন করা হয়। এই হিসাবের ক্রেডিট দিকে প্রারম্ভিক উদ্বৃত্ত ও অতিরিক্ত মূলধনের সাথে ব্যবসার নিকট অংশীদারদের পাওনাসমূহ, যেমন মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ দেখাতে হয় এবং ডেবিট দিকে ব্যবসার নিকট অংশীদারদের দেনা, যেমন উত্তোলনের সুদ, অলিখিত পণ্য উত্তোলন দেখাতে হয়। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে নমুনা ছক ও প্রস্তুত প্রণালী নিম্নরূপ। লক্ষ্য করা শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতি লিখতে হবে। তারপর বাম দিকে ডেবিট ও ডান দিকে ক্রেডিট লিখতে হবে। ডেবিট পাশে তারিখ, বিবরণ, অংশীদারদের টাকার পরিমাণ উল্লেখ করতে হবে, যেমন 60 টাকা ও 20টি টাকার পরিমাণ লিখতে হবে। তারপর ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, অংশীদারদের টাকার পরিমাণ লিখতে হবে, যেমন 60 টাকা ও 20টি টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। তারপর অংশীদারদের মূলধন হিসাবে প্রারম্ভিক মূলধন বছরের শুরুতে ব্যালেন্স বিধি বা প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে ক্রেডিট পাশে লিখতে হবে। তারপর অংশীদারদের দেনা সংক্রান্ত আইটেমগুলো ডেবিট দিকে লিখতে হবে, যেমন উত্তোলন হিসাব ডেবিট দিকে লিখতে হবে। তারপর বছরের শেষে লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে উত্তোলনের সুদের পরিমাণ লিখতে হবে, পণ্য উত্তোলনের পরিমাণ লিখতে হবে। ক্রেডিট পাশে অতিরিক্ত মূলধন নগদান হিসাব বা ব্যাংক হিসাব শিরোনামে লিখতে হবে। তারপর লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে অংশীদারদের পাওনা সংক্রান্ত দফাগুলো ক্রেডিট পাশে লিখতে হবে, যেমন মূলধনের সুদের পরিমাণ লিখতে হবে। ডেবিট পাশে লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে ক্ষতির অংশ লিখতে হবে। ক্রেডিট পাশে লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে অংশীদারদের বেতনের পরিমাণ লিখতে হবে, অংশীদারদের কমিশনের পরিমাণ লিখতে হবে, অংশীদারদের বন্টনকৃত মুনাফার অংশ লিখতে হবে। তারপর ক্রেডিট পাশের যোগফল বড় হলে তা ক্রেডিট পাশে লিখে আমাদেরকে ডেবিট দিকে লিখতে হবে।
ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল কম হলে যে পরিমাণ ঘাটতি বের হবে তা বছরের শেষে ব্যালেন্স সিডি বা সমাপনী উদ্বৃত্ত হিসাবে লিখতে হবে। এই ব্যালেন্স সিডি পরবর্তী বছরের শুরুতে আমাদেরকে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে লিখতে হবে। এভাবে পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করে আমাদেরকে সমাপনী মূলধন বের করতে হবে। 8 নম্বর আমরা জানার চেষ্টা করব অংশীদারদের ঋণ হিসাব প্রস্তুত প্রণালী। অংশীদারি ব্যবসায় বিভিন্ন সময় সাময়িক অর্থ সংকটে পড়লে আর্থিকভাবে সচ্ছল অংশীদারদের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়। অংশীদার কর্তৃক ব্যবসায় প্রদত্ত ঋণের জন্য আলাদাভাবে অংশীদারদের ঋণ হিসাব খোলা হয়। 1932 সালের অংশীদার আইন অনুযায়ী কোনো অংশীদার ব্যবসায় ঋণ প্রদান করলে সংশ্লিষ্ট অংশীদার সরবরাহকৃত ঋণের উপর সুদ পাবে। চুক্তিপত্রে ঋণের হার উল্লেখ থাকলে সেই হারে সুদ পাবে। পক্ষান্তরে চুক্তিপত্রে ঋণের সুদের হার যদি উল্লেখ না থাকে তাহলে 1932 সালের অংশীদার আইনের 13(1) ধারা অনুযায়ী ঋণের উপর 6% সুদ পাবে। অংশীদারদের প্রারম্ভিক ঋণের উদ্বৃত্ত থাকলে তার উপর পূর্ণ বছরের সুদ এবং চলতি বছরে সরবরাহকৃত ঋণের উপর তারিখ অনুযায়ী অংশীদারদের ঋণের উপর সুদ নির্ণয় করা হবে। ঋণ হিসাব ব্যবসায়ের জন্য একটি দায়। অংশীদারদের ঋণ হিসাব প্রস্তুত প্রণালী নিম্নরূপ। লক্ষ্য করে শিক্ষার্থীরা, প্রথমে অংশীদারদের ঋণ হিসাব লিখতে হবে, তারপরে তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখতে হবে, তারপর জ্যাড টাকা ডেবিট ক্রেডিট লিখতে হবে। অংশীদারদের ঋণ হিসাবে প্রারম্ভিক ঋণের পরিমাণ বছরের শুরুতে ব্যালেন্স বিডি হিসাবে ক্রেডিট জ্যার পাশে লিখতে হবে। তারপর কোনো অংশীদার ঋণ পরিশোধ করলে নগদান হিসাব শিরোনামে ডেবিট দিকে লিখতে হবে। তারপর ক্রেডিট জ্যার থেকে ডেবিট টাকা মাইনাস করে আমাদেরকে ক্রেডিট জ্যার বের করতে হবে। তারপর লাভ ক্ষতি আবন্টন হিসাব শিরোনামে ঋণের সুদ ধার্য করলে ঋণের সুদ ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর ক্রেডিট জ্যারের সাথে ক্রেডিট টাকা যোগ করে আমাদেরকে সমাপনী ঋণের পরিমাণ বের করতে হবে। এভাবে শিক্ষার্থীরা আমাদেরকে অংশীদারদের ঋণ হিসাব প্রস্তুত করতে হবে। মূল্যায়ন। আজকের এই বিস্তারিত আলোচনার শেষে 1 নম্বর আমরা শিখলাম অংশীদারি ব্যবসা কি, 2 নম্বর আমরা শিখলাম অংশীদারি ব্যবসার হিসাব বা আর্থিক বিবরণী সমূহ কি, 3 নম্বর আমরা শিখলাম অংশীদারি ব্যবসার লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত প্রণালী, 4 নম্বর আমরা শিখলাম অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত পদ্ধতি কয়টি, লক্ষ্য করে শিক্ষার্থীরা 2টি, 5 নম্বর আমরা শিখলাম স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত প্রণালী, 6 নম্বর আমরা শিখলাম অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত প্রণালী, 7 নম্বর আমরা শিখলাম পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত প্রণালী, 8 নম্বর আমরা শিখলাম অংশীদারদের ঋণ হিসাব প্রস্তুত প্রণালী। হোমওয়ার্ক। শিক্ষার্থীরা হোমওয়ার্কটি খাতা লিপিবদ্ধ করো, যখন কলেজ খুলবে তখন সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে সমাধানটি দেখাবে। সৃজনশীল প্রশ্ন। জনি ও রনি একটি ব্যবসায়ের 2 জন অংশীদার। 2020 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1.5 লক্ষ টাকা। চুক্তিপত্র অনুযায়ী বন্টনযোগ্য মুনাফা তাদের মধ্যে 3:2 অনুপাতে বণ্টিত হবে। জনি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা হতে প্রতি মাসে 2000 টাকা বেতন পাবে। অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। মুনাফার প্রত্যাশায় অংশীদারদের বছরের মোট উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে জনি 10,000 টাকা এবং রনি 6,000 টাকা। উপরোক্ত সমন্বয়গুলি সমাধানের পূর্বে ব্যবসার নিট মুনাফার পরিমাণ ছিল 1,65,000 টাকা। করণীয়: ক. অংশীদারদের মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো। খ. অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। পরিশেষে শিক্ষার্থীরা ঘরে থাকো, সুস্থ থাকো, বেশি বেশি লেখাপড়া করো আর মোহনা টিভি চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।